আন্ডাররেটেড শব্দটার মানে খুঁজতে গিয়ে কোনো ঠিকঠাক বাংলা শব্দ পেলাম না। একটা বাক্য পেলাম, ন্যায্য অপেক্ষা কম দর দেওয়া। বাংলার প্রাচীন রাজধানী গৌড়ের ক্ষেত্রে এটা বলাই যায়, কারণ বাংলার ঐতিহাসিক স্থান হিসেবে মুর্শিদাবাদ যতটা গুরুত্ব পায়, গৌড় ততটা নয়। আজকে ফেব্রুয়ারি 4, 2025। গুরুত্ব কম পাওয়া এই গৌড়ই আমাদের এবারের গন্তব্য। কলকাতা থেকে গৌড় কিভাবে পৌঁছলাম, কিভাবে ঘুরলাম ইত্যাদি নিয়েই ছোট্ট ভ্লগ সিরিজ গৌরবের গৌড় 2025। প্রথম পর্বে থাকছে ট্রেনে ব্লগ বেশি করবো না, পারমিশন কি নেওয়া আছে কিনা জিজ্ঞেস করছিলেন এটা। চরণ চিহ্ন মন্দির। এটা 1485 থেকে 89 এর মধ্যে এটা নির্মিত হয়েছিল। মানে হাই, আমি তির্যক, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্যুর এন্ড টিউন উইথ তির্যক, সংক্ষেপে TNTT। আমি সোদপুর স্টেশনে এখন বাজে 8:37। শিয়ালদা যাবো, এই ট্রেনটা জাস্ট মিস করলাম। একটা কী ট্রেন ছিল জানি না। ট্রেন তো আছে 10:05-এ, গৌড় এক্সপ্রেস, ওটা ধরবো শিয়ালদা থেকে। ঠিক আছে, নৈহাটি আছে। নটা 10-10-এ পৌঁছালাম। তো গৌড় 14 নম্বরে দিয়েছে। আমরা তো যাচ্ছি 13153 গৌড় এক্সপ্রেস, যেটা প্রতিদিন রাত 10:10 শিয়ালদহ থেকে ছাড়ে, মালদহ টাউন পৌঁছয় পরদিন সকাল 6:15। বেসিক ফেয়ার স্লিপার ক্লাস 225, 3A 610, 2A 850 এবং 1A 1440। আমাকে মাঝামাঝি জায়গায় যেতে হবে, আমার S3। এছাড়াও 13169 হাটেবাজার এক্সপ্রেস শিয়ালদহ থেকে মঙ্গল বৃহস্পতিবার ছাড়ে রাত 9:25, মালদায় ভোর 4:25। 13189 শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস রোজ রাত 10:30টায় ছেড়ে ভোর 5:30টায় পৌঁছয়। S3 56, মানে S3 কোচ 56 হচ্ছে আমার সিট নাম্বার। তাছাড়া দার্জিলিং মেল 12343 রোজ শিয়ালদহ থেকে রাত 10:15 ছেড়ে ভোর 4:05 পৌঁছয়। 12377 পদাতিক এক্সপ্রেস রোজ রাত 11:20 ছেড়ে ভোর 5:15 পৌঁছয়। এই যে গৌড় এক্সপ্রেস S3, সামনের দিক দিয়ে ওঠা যায়, ওই দিক দিয়ে ওঠা যায়। ট্রেনেরও মাঝামাঝি, কামরারও মাঝামাঝি সিট, এখন লাইট দেয়নি। হাওড়া থেকে 13033 কাটিয়ার এক্সপ্রেস রোজ রাত 11:35 ছাড়ে আর সকাল 7:10 পৌঁছয়। এছাড়া দিনের বিভিন্ন সময় শিয়ালদাহ ও হাওড়া থেকে প্রচুর ট্রেন ছাড়ে, যেগুলোর কথা আর বললাম না। এই যে আমার 56 সাইড আপার। দিয়েছে অবশেষে। ওয়াশরুমটা একটু করে দেখে এটাও আছে। 9:30 একদম রাইট টাইমে ছাড়লো, 10:05। ঠিক আছে, এখন গিয়ে বসি, একটু পরে খাওয়া দাওয়া করে উপরে উঠে যাবো, উপরে উঠে শুয়ে পড়বো। ঠিক আছে, এটা প্রথম স্টপেজ তো বিধাননগর দেবে, তারপরে নৈহাটি করে ব্যান্ডেল, তারপরে বর্ধমান, তারপরে মানে বোলপুর, রামপুরহাট, পর যাবে। ঠিক আছে, বাজে, খাওয়া দাওয়া করে ছেড়ে উপরে
করেছি। এতদিন ব্লগ করছি কিন্তু কোনো টিটি কখনো কিছু বলেনি, কিন্তু এবার শুনতে হলো। অফিসিয়ালি পারমিশন নেওয়ার কথা থাকলেও কেউই এসব করে না, এবং রেল আনঅফিসিয়ালি এগুলোকে অ্যালাউই করে। তবে এবার শুনতে হলো পারমিশন ছাড়া ভ্লগ করলে এফআইআর পর্যন্ত করা হতে পারে। আমি তর্কে না গিয়ে অল্প স্বল্প করে ভ্লগ করলাম, কারণ ভ্লগ করতে এসেছি, লড়াই করতে নয়। অনেক বিফোর টাইমে পৌঁছে দিয়েছে। 10টার টাইম তো 39 না 38-এ পৌঁছে দিচ্ছে। ঠান্ডা আছে, 18 ডিগ্রি দেখাচ্ছে, আমার তো বেশি বেশি মনে হচ্ছে। হবে দাদা, লিকার হবে? লিকার দিন, আর বিস্কুট দেবেন। নতুন দিনের ভোরটা বিস্কুট আর লিকার চা দিয়েই শুরু হলো। জল ফুরিয়ে যাওয়া একটা জলের বোতলও কিনতে হলো। তারপর টোটো চেপে রথবাড়ি মোড় চললাম। ভাড়া 10 টাকা। তবে যে টোটো চালকের সঙ্গে গেলাম তার সঙ্গেই দরাদরি করে রফা হলো। বাজে 6:05। এই ভাইয়ের টোটো আমি রিজার্ভ করলাম 1000 টাকায়। পুরো সারাটা দিন ঘুরবো। এবেলাটা গৌড় ঘুরবো আর ওবেলাটা আদিনা পান্ডুয়ার ওদিকটা ঘুরবো, ঠিক আছে? মালদা টাউন জংশন থেকে রথবাড়ি মোড় 1.7 কিলোমিটার, সেখান থেকে গৌড় 17 কিলোমিটার। এই রথবাড়ি মোড় থেকেই অন্যদিকে 17 কিলোমিটার গেলে আদিনা ও পান্ডুয়া পড়বে। তবে প্রথমে আমরা গৌড়ে যাব। রথবাড়ি থেকে গৌড় রোড ধরে এলে গৌরাঙ্গ মোড় থেকে ডান দিকের রাস্তায় গেলে পড়বে রামকেলি গ্রাম, ঐতিহ্যশালী বৈষ্ণব ধাম, আমাদের প্রথম দর্শনীয় গন্তব্য। আমরা এই সাইডটা দিয়ে এলাম, এই যে রাস্তায় এদিক দিয়ে এলাম, এসে এই যে রামকেলি, এই গ্রামটার নামই রামকেলি। এই শ্রীচৈতন্যদেব এই মূর্তিটা রয়েছে এখানে। এখানে জ্যৈষ্ঠ মাসে মেলা বসে। পদার্পণের 500 বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে এটা ঝগড়া করছে। মাটির তো ঠিক যাবে। চরণ চিহ্ন মন্দির এটা। মন্দিরের চূড়োটা এই চৈতন্য কৃপানিধি আসিয়া আপনে আত্মসাৎ করিল, এটা রূপ সনাতনে শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাজন কীর্তিজার বিশ্বব্যাপী কৃষ্ণ সংকীর্তন। এভাবে সুন্দর কবিতার মতো করা রয়েছে। এখানে মানে পায়ের ছাপ রেখে গেছে, কিন্তু পায়ের ছাপ তো এখন আর দেখতে পাচ্ছি না, এই জায়গাটা অস্পষ্ট রয়েছে। 1515 খ্রিস্টাব্দে 15ই জুন শ্রীচৈতন্যদেব বৃন্দাবনে যাওয়ার আগে এখানে রূপ এবং সনাতন বলে দুই বৈষ্ণবদের দুই সাধক ছিলেন, তাদের সঙ্গে দেখা করতে আসেন। এই মিলন উপলক্ষে এই তারিখটিকে প্রতি বছর মেলা হয় এখানে, মানে জ্যৈষ্ঠ মাসে হয় সাধারণত। জ্যৈষ্ঠ মাসে 1 মাস ধরে এখানে মেলা বসে। 500 বছর ধরে এই ঐতিহ্যটা চলে আসছে। মদনমোহন জিউর মন্দির লেখা রয়েছে এখানে, ভেতরটা এরকম। শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দিরটি নির্মাণ করেন সনাতন গোস্বামী। বঙ্গাব্দ হিসেবে 9ম শতকের শেষ ভাগ, মানে খ্রিস্টাব্দ অনুযায়ী 1500 শতকের শেষ ভাগে, মানে 500 বছরেরও বেশি পুরনো। এটি পুনর্নির্মাণ করা হয় 1345 বঙ্গাব্দে, ইংরেজির 1938 খ্রিস্টাব্দে।
মহাপ্রভু এবং অদ্বৈত তিনজনের মূর্তি রয়েছে। প্রতিষ্ঠাটা ওই যে দেওয়া রয়েছে, এখানে এমনি এরকম একটা রয়েছে, এই যে আশপাশটা এরকম। এখানে প্রচুর আম বাগান আছে, ওই যেখানে রাস্তা তৈরি হচ্ছে, এখানে আন্ডার কনস্ট্রাকশন কিছু। এখান থেকে চলে যাব বড় সোনা মসজিদ বা আরও মসজিদগুলো রয়েছে পরপর আছে, সেগুলো দেখতে থাকবো, ঠিক আছে। বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ, আচ্ছা এইটাই। আপনার বড়টা বাংলাদেশে আছে, ছোটটা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আপনার বাংলাদেশে বর্ডার আছে না মহদিপুর, হ্যাঁ মহদিপুর থেকে দেখা যাবে আপনার। মহদীপুর থেকে দেখা যায়। ঐতিহাসিক শহর গৌড়ের স্থাপত্যগুলোর বেশিরভাগ এখনকার ভারতে অবস্থিত হলেও কিছু কিছু বাংলাদেশে রয়ে গেছে, এই যেমন বড় সোনা ও ছোট সোনা মসজিদ। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ সম্ভবত এই বড় সোনা মসজিদ। এটি দেখতে দেখতে ছোট্ট করে গৌড়ের ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক। গৌড়ের ইতিহাস অনেক পুরনো। খ্রিস্টপূর্ব 4র্থ শতকের পণ্ডিত পাণিনির বইতে গৌড়ের উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল এই গৌড়। 6ষ্ঠ-7ম শতাব্দীতে গৌড়ের সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক, যার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। এরপর পাল রাজত্বের 4 শতকে গৌড় সমৃদ্ধ নগর হয়ে উঠেছিল। তারপর সেন রাজত্বের 1.5-2 শতকে গৌড়ের নাম লক্ষণবতী বা লখনৌতি হয়ে যায়। সম্ভবত লক্ষণ সেনের নাম অনুসারে এটা হয়েছিল। গৌড় এরপর কিছুদিন দিল্লি সালতানাতের অধীনে আসে, কিন্তু বাংলার স্বাধীন সুলতানি আমলে গৌড় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়। বর্তমানে থেকে যাওয়া বেশিরভাগ স্থাপত্য কিন্তু ওই সময়েরই। 1600 শতকে মুঘল সম্রাট হুমায়ুনের আমলে গৌড়ের নাম পাল্টে জান্নাতাবাদ হয়ে যায়। জান্নাত শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। তবে মুঘল আমলের শেষ দিকে বাংলার রাজধানী গৌড় থেকে কখনো ঢাকা বা কখনো মুর্শিদাবাদে স্থানান্তরিত হওয়ার ফলে জায়গাটা তার গুরুত্ব হারায়। বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। বড় সোনা মসজিদে 200 ফুট বাই 200 ফুট একটা বাগান আছে, যার পশ্চিম দিকে মসজিদটি রয়েছে। বাগানের 3 দিকে 3টি তোরণ বা গেট রয়েছে। আমরা উত্তর দিক দিয়ে ঢুকলাম। পূব দিকের গেটও রয়েছে, তবে দক্ষিণ দিকের গেটের বেশিরভাগটাই ভেঙে গেছে। বারোদুয়ারি মসজিদের 12টা দরজা থাকার কথা, কিন্তু একদিকে 11টার বেশি দরজা পাওয়া যায়নি। আনুমানিক 1523 অথবা 1526 খ্রিস্টাব্দে এই বড় সোনা মসজিদ নির্মাণ করেন হুসেন শাহ, সুলতান হুসেন শাহের পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ বা নুসরত শাহ যাকে বলা হয়। ওখানে গেটের ওখানেও দেওয়া রয়েছে। আচ্ছা, এটাকে বড় সোনা মসজিদ কেন বলা হয়?
ভেতরটা ইটের, কিন্তু এর বাইরেটা যে পাথরের যে প্রলেপটা দেওয়া রয়েছে এটা সোনালি রঙের ছিল আর কি এর প্রলেপটা, সেই থেকে এটাকে সোনা মসজিদ হিসেবে বলা হয়। এবং এইটা যেহেতু অনেক বড় আকারে, অনেকটা বড়, এটাকে বড় সোনা মসজিদ। আর একটা এরকম ধরনের একটা মসজিদ ফিরোজপুর, যেটা বাংলাদেশে এখন বর্তমানে বাংলাদেশে পড়ে যাচ্ছে, বর্ডার পেরিয়ে যেতে হবে এখান থেকে। তো সেটা হচ্ছে ছোট সোনা মসজিদ। তো আমরা দাখিল দরওয়াজায় চলে এসেছি, কিন্তু এই যে তালা মারা, তালা দেওয়া রয়েছে। এই যে এইটাই গেটটার ভেতরে ঢুকে একটু দেখে নেওয়া যেত। গৌড় দুর্গে প্রবেশ করার প্রধান দরজা বা ফটক হলো দাখিল দরওয়াজা। আরবিতে দাখিল শব্দের অর্থ প্রবেশ করা। তবে অনেক ঐতিহাসিক ইমারতের মতো এটা নিয়েও মতভেদ আছে। প্রথমে গেট বন্ধ থাকায় ঢুকতে পারিনি, তবে ফেরার আগে ঢুকেছিলাম, তাই শেষ পর্বে এটা নিয়ে বিশদে বলবো। দাখিল দরওয়াজার এই পাশে একটা পুকুর আছে, এখানে কিছু আম গাছও রয়েছে। এই পাশটায় একটা সুন্দর একটা পুকুর রয়েছে, প্রচুর গাছপালা এই দিকটায়। এপাশেও একটা পুকুর রয়েছে, ওপাশে একটা পুকুর, এপাশেও পুকুর, গাছপালা ঘেরা। মূলত আম গাছ আছে। এই যে সামনেটা এরকম। এই আমাদের টোটো এখানে রয়েছে। এই যে এনারা রোদ পোয়াচ্ছেন, জাবর কাটতে কাটতে। আম গাছের মুকুল দেখতে পাবো, হচ্ছে প্রচুর আম হবে এবার। রাস্তাও খুব সুন্দর, ডালপালাগুলো বেশ সুন্দর। রূপ এবং সনাতন গোস্বামী, মহাপ্রভুর সহিত রূপ ও সনাতন গোস্বামী মিলনস্থলী, শ্রীপাঠ রামকেলিধাম, গুপ্ত বৃন্দাবন, মালদা। এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এটা বেশি দিন হয়নি, হচ্ছে 2019 সালে এটা উদ্বোধন করা হয়েছে। নিচে দেওয়া রয়েছে এখানটা। আর এখানে মনে হয় রথ বেরোয়, রথের সময় রথ সোনালি প্রলেপ দেওয়া। এটাকেই গুপ্ত বৃন্দাবন বলছে, মালদার শ্রীপাঠ রামকেলিধাম গুপ্ত মন্দির। এই মন্দিরটা এখন বন্ধ। ভেতরটা বাইরে থেকেই যতটা পারছি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দাখিল দরজাটা বন্ধ পেলাম, এটাও বন্ধ। ওকে তো দেখতেও পাচ্ছি না আশেপাশে যে। 1485 থেকে 89 এর মধ্যে এটা নির্মিত হয়েছিল। মানে ঠিক একদম এক্স্যাক্ট ডেট বা টাইমটা পাওয়া যায় না, মোটামুটি আন্দাজ করা হয়, মানে আনুমানিক ওরকম সময়টা আর কি। তুগলক বংশের রাজত্ব চলছিল তখন দিল্লিতে। ফিরোজ শাহ তুগলক এইটাকে নির্মাণ করা না। 5 তলা যে এই সৌধটা অনেকটা কুতুব মিনারের স্টাইলে করা, যদিও কুতুব মিনার অনেক উঁচু, মানে তুগলকি স্থাপত্য রীতিতে এটাকে তৈরি করা হয়েছিল। নিচেরগুলো হচ্ছে একটু এক রকমের শেপ, খেয়াল করে দেখবে। আর উপরেরটা পুরো গোল টাইপের। উপরের যে দুটো তলা সে দুটো একদম অন্যরকম, মানে এই 3টে তলার আর উপরের দুটো তলার মাঝখানে আবার একটা ভাগ করা হয়েছে। আর এখানে নাকি আগে উঠতে দিত, কিন্তু এখানে উঠে আত্মহত্যা করেছিল, ফলে এখানে আর ওঠাটাকে অ্যালাউ করে না আর কি। এই ফিরোজ মিনারের
আশপাশটা এরকম। এখানেও খুব পুরনো একটা বট গাছ, দারুণ। হ্যাঁ, বাইরে কতগুলো ঝুড়ি পড়েছে দেখো। আমি যেখানটা দাঁড়িয়েছি সেটাও একটা বট গাছ। হ্যাঁ, এই যে এইখানটা, এইটা, এটাও একটা বট গাছ। এর উপরে, এই রেলিংয়ের উপরে উঠে আমি ভিডিও করছি আর কি, শ্যুট করছি। ভেতরটা এরকম আছে আর কি। গম্বুজটার গায়ে মাঝে মাঝে বেশ কিছু টিয়া পাখি গিয়ে বসছে, মানে আমি তো এখানে ক্যামেরায় দেখাতে পারলাম না, অনেকটা দূর থেকে তো। বট গাছগুলো আছে না, এর কোটরে মানে বাসা। ফিরোজ মিনার আর এই 3টে বট গাছ। এর উল্টো দিকে এখানে একটা ঘাট করা আছে, এখানে একটা পুকুর রয়েছে। এই আশপাশটা খুব সুন্দর জায়গা, জায়গা খুব সুন্দর, এক্সপ্লোর করার মতো জায়গা, কিন্তু কিছুটা আন্ডার রেটেড আমার মনে হয়েছে। এই জায়গাটা আর একটু গুরুত্ব পাওয়া উচিত, এত সুন্দর জায়গা। কত বড় বড় ঝুড়ি, ধরা যাবে? অবশেষে খোলা পেলাম। দাদা চলে এসছেন, এবার ভেতরটা চলো দেখে নিই। ওই যেটা বলছিলাম, 1486 থেকে 1489, 84 ফুট উঁচু এবং 62 ফুট পরিধি। এর পরিধিটা, যে গোল যে ইয়েটা, তার পরিধিটা হচ্ছে 62 ফুট। আর উপরে চেম্বারের দিকে 73টি ধাপের একটি সর্পিল সিঁড়ি রয়েছে। হাফসি রাজবংশের সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ মিনারটি নির্মাণ করেছিলেন। 1486 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1489 সালে শেষ হয়। মানে এএসআই এর তত্ত্বাবধানে এটা রয়েছে। উঠে আসি চলো দেখি। এগুলো সিঁড়িগুলো দেখেছো, পাথরের, সেই পুরোনো দিনের, কয়েকশো বছরের পুরোনো না? এই এখানে তালা দেওয়া রয়েছে, এখানে উঠতে দেওয়া হয় না, আগে উঠতে দেওয়া হতো। আমি যেটা আগে বললাম, এই এখানটা দিয়ে অল্প অল্প দেখা যাচ্ছে। চলো চারপাশটা একটু ঘুরে আসি। দ্বিতীয় ও শেষ পর্বে যাচ্ছি গৌড়ের বাকি জায়গাগুলো এবং আদিনা ও পান্ডুয়ার দিকটা। আর থাকছে মালদার বিখ্যাত মিষ্টি কানসাট। কি সঙ্গে থাকছেন তো?